দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি সানজানা ঢালি। আজ আমার সাথে রয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীর কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মালেক। আজ আমরা কথা বলবো তার সাথে, কারণ আজ থেকে কার্যকর হতে যাচ্ছে অতি কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল। জানবো তার কাছে সেসব ব্যাপারে। ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ডেইলি ক্যাম্পাসে আজকে আমার এই আয়োজনে যুক্ত করার জন্য। আপনার কাছে আমি প্রথমে জানতে চাইবো, আজ থেকে কিন্তু কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে যাচ্ছে, এই নিয়ে আপনাদের সকলের অনুভূতিটা কি? ধন্যবাদ। আসলে আমরা দীর্ঘ 11টা বছর এই দিনটার জন্য প্রতীক্ষায় ছিলাম, অপেক্ষা করছিলাম। আমরা 22 লাখ পরিবার সারা বাংলাদেশে, ডিফেন্স সহ এবং শিক্ষক সহ আমরা প্রায় 22 লাখ পরিবার সরকারি। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর আজকের এই দিনটা আর অপেক্ষায় ছিলাম যে কবে এই দিনটা আসলে শুরু হবে। তো সেজন্য অধিকাংশ কর্মচারীদের কাছেই আজকে উৎসব মনে হচ্ছে, যেন আজকে আমাদের ঈদের দিন, মানে ঈদ লাগছে। কিন্তু খুশিটা আসলে ওইভাবে সবাই নিতে পারতেছে না নেওয়ার কারণটা হচ্ছে আসলে প্রজ্ঞাপনটা আসলে এখনো হয়নি। কবে জারি হবে বা অনেকের মধ্যে একটা কনফিউশন যে আসলেই কি হচ্ছে কিনা, এই যে একটা কিন্তু আমরা এই কনফিউশনটা আর নিতে চাই না, কারণ আজকে থেকে পে স্কেল কার্যকর। আমরা সেজন্য আজকে আমরা বলি যে আজকে পে স্কেলের জন্মদিন, শুভ জন্মদিন বলে এরকম আমরা অনেকেই দেখছি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেকেই লিখেছে কার্যকর আজকে থেকে হচ্ছে। আসলেই গেজেট যদি প্রকাশ করতে কিছু দেরিও হয় বা একটু বিলম্ব হয়, তো সেক্ষেত্রে আসলে আমরা এটা নিয়ে চিন্তিত নই, কেননা যে কয়টা দিন দেরি হবে সেটার বকেয়া পাওয়া যাবে। যার কারণে আমরা এটা নিয়ে আসলে অতটা চিন্তিত নেই। তবে ভালো লাগছে এটাই যে আজকে থেকে আমাদের নতুন বেতন কার্যক্রম শুরু হচ্ছে, এটাই। আচ্ছা ভাই, আমি পরবর্তীতে জানতে চাইবো, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর ইনক্রিমেন্ট কিন্তু চালু করা হয়েছে। অপরদিকে গেজেট জারি হলে 1 জুলাই ফিক্সেশন হতে হবে, সেক্ষেত্রে ইনক্রিমেন্ট অপশন কেন আগে চালু হলো, এই ব্যাপারে আপনার মতামত? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনক্রিমেন্ট হচ্ছে যেটা যে আমাদের বার্ষিক একটা বেতন বৃদ্ধি, সকলের ক্ষেত্রেই 5% হিসেবে এই বেতন বৃদ্ধিটা হয়। এটা একটা চলমান প্রক্রিয়া এবং যথারীতি এটা 1 জুলাই থেকে হওয়ার কথা, কিন্তু অতীতে কিন্তু এই সিস্টেমটা ছিল না। তখন যেদিন চাকরিতে যোগদান করত সেই দিনই তার বার্ষিক ইনক্রিমেন্টটা মানে তার বেতনের সাথে যুক্ত হতো। অর্থাৎ কেউ 1 তারিখে যোগ দিয়েছে জানুয়ারির, ওই জানুয়ারির 1 তারিখেই তার বছর পূরণ হবে এবং সে ইনক্রিমেন্ট পাবে। কেউ ফেব্রুয়ারির 10 তারিখে যুক্ত হয়েছে চাকরিতে, ওই ফেব্রুয়ারির 10 তারিখেই তার বছর পূর্ণ হবে এবং ওই 10 তারিখেই তার ইনক্রিমেন্টটা যুক্ত হবে। কিন্তু 2015 সালের পর যখন এই আইবাস প্লাস প্লাস সিস্টেমটা চালু হয়, তারপরই সকল কর্মকর্তা কর্মচারীদের 1 জুলাই আপনার এই ইনক্রিমেন্ট সিস্টেমটাকে নিয়ে আসা হয়েছে যে সকলের এই একই তারিখে বেতনটা বৃদ্ধি হবে। এটা আইবাসের সুবিধার জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। একই তারিখে সবার করা হবে, যেন একটা অপশন থাকবে, সেই অপশনে সবাই এটা ক্রিয়েট করবে। আর গেজেট যেহেতু হয়নি, তো আমরা এই যে এখন যে 1 জুলাই যে ইনক্রিমেন্টটা হয়েছে, এটা হয়েছে কিন্তু এখন সবার পুরাতন স্কেলে। আর যদি নতুন স্কেলে ইনক্রিমেন্টটা হতো তাহলে কর্মচারীরা লাভবান হতো। যেমন একজনে 8,250 টাকা যার এখন স্কেল, সে 5% তার ইনক্রিমেন্ট যুক্ত হবে। তাই 8,250 টাকার 5%-এ কত? 400 সামথিং। কিন্তু সে যখন এই পে স্কেলের ফিক্সেশনটা কমপ্লিট হবে, তখন যদি তার 20,000 টাকা হয়, তখন সেই 20,000 টাকার কিন্তু 5% ইনক্রিমেন্ট তার যুক্ত হতো। তাহলে কিন্তু 20,000 টাকার 5% মানে কি, প্রায় 1,000 টাকার মতো হয়ে যায়। তাহলে তার অনেক টাকা কিন্তু বৃদ্ধি হতো। তাহলে সরকারের এটা অর্থটা কিন্তু বেশি লাগতো। যার কারণেই সরকার হয়তো এই ইনক্রিমেন্টটা পুরানো স্কেলে দেওয়ার জন্যই অপশনটা চালু করে দিয়েছে, আগে অপশন করে দিয়েছে, যাতে আমরা কর্মচারীরা ঠগি। মানে আমরা তো কর্মচারীদের মানে অপশনটাই হচ্ছে আমাদেরকে যতভাবে ঠকানো যায়, মানে বঞ্চিত করা যায়। কিন্তু যদি
পে স্কেলের গেজেট প্রকাশের পরে নতুন স্কেলে যদি আমাদের ইনক্রিমেন্টটা দেওয়া হতো তাহলে সবাই লাভবান হতো। ভাই, পরবর্তীতে আমি জানতে চাইবো যে বিভিন্ন সূত্র থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সরকার 3 ধাপে স্থলে 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছে, সেক্ষেত্রে আপনার মতামত কি? এটার জন্য আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই যে সরকার হয়তো আমাদের দাবির কথাগুলি আমলে নিয়েছে এবং যার কারণেই আমাদের হয়তো এই 3 ধাপের জায়গায় 2 ধাপে নিয়ে আসার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। এই জন্য আমরা অবশ্যই সরকারকে আমাদের সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনি জানবেন যে আপনাদের এই টেলিক্যাম্পাসেই কিন্তু অনেকবার আমরা এই দাবিটা তুলেছি এবং আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম সব কিছুতেই কিন্তু আমরা বলেছি যে 3 ধাপের পে স্কেলটা আসলে কর্মচারীদের জন্য মঙ্গল বয়ে আনবে না। কারণ একটা পে স্কেল যদি 3 বছর বসে বাস্তবায়ন হয়, একটা পে স্কেল হয় 5 বছর, 5 বছর পরে আরেকটা পে স্কেল হওয়ার মানে কথা, তাহলে সেক্ষেত্রে একটা পে স্কেল আপনি বাস্তবায়ন করতে যদি 3 বছর লাগান তাহলে আমি পূর্ণ সুবিধাটা পেলাম কত, 2 বছর, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু দাবি ছিল যে না, 11 বছর পর যেহেতু পে স্কেল হচ্ছে, অন্তত এই পে স্কেলটা যেন একবারেই বাস্তবায়ন হয়। এবং সেক্ষেত্রে যদি দেশে অর্থনৈতিক অসঙ্গতি থাকে বা আর্থিক ক্রাইসিস থাকে তাহলে সেক্ষেত্রে 2 ভাগে ভাগ করতে পারে। সেটা হচ্ছে প্রথম ভাগে আমরা একেবারে মূল বেতন যেটা সেটা আমরা একবারেই চাই এবং দ্বিতীয় ধাপে গিয়ে ভাতাসমূহ যেগুলি আছে সেগুলোকে দ্বিতীয় ধাপে দেয়া যেতে পারে। এটা কিন্তু আমরা আগে থেকেই আমরা দাবিটা জানাইছি, যেহেতু আমরা রাষ্ট্রের নাগরিক এবং সরকারের অংশ, সেই হিসেবে সরকারের দিকটাও বা রাষ্ট্রের দিকটাও আমাদেরকে দেখা উচিত বা দেখতে হবে। এজন্যই আমরা এটা বলছি যে একবারে চাইলেই বললেই তো আর হয় না, সরকারের জিনিসটাও তো দেখতে হবে। যার কারণে আমরা সবসময় এই দাবিটা করছি যে মূল বেতনটা অন্তত যাতে একবারই দেয়া হয়। তো এই 3 ধাপের থেকে সরে এসে সরকার 2 ধাপে বাস্তবায়নের কথা চিন্তা করছে, এই জন্য অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই এবং এর সাথে ধন্যবাদ জানাই যারা বিভিন্ন মিডিয়ায় আমাদের দাবিগুলি তুলে ধরেছে। হ্যাঁ, যার কারণে আমাদের দাবির কথাগুলি সরকারের নজরে এসেছে। এটাই আর কি। আমি পরবর্তীতে জানতে চাই, বেসিক ভেঙে পার্সেন্টেজ অনুযায়ী ধাপে ধাপে ফিক্সেশন হলে কি সমস্যা বা জটিলতা দেখা দিতে পারে? আপনারা যেহেতু সরকারি চাকরি করেন সেক্ষেত্রে আপনি বলেন। আসলে এখন যে প্রশ্নটা করেছেন এই সমস্যাটাই আমরা শুরু থেকে আসলে বলে আসছিলাম যে 2015 সালের ফিক্সেশন সিস্টেমটা ছিল ম্যানুয়ালি, মানে হাতে লিখে। আমাদের সার্ভিস বুক আছে যেটাকে সংক্ষেপে এসআর বলে, প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীর সার্ভিস বুক আছে। সেই সার্ভিস বুকে যার যার বেতনের শীট বা যা কিছু আছে যতটুকু হয় সেটা হাতে লিখে করে, মানে হাতে লিখে যখন করে তখন ইচ্ছে মতো করা যায়। কিন্তু আপনি যখন একটা সফটওয়্যারে যাবেন তখন কিন্তু ওইখানে আর নিজের হাতে বসানোর সুযোগ থাকে না, ওখানের সিস্টেম থাকে। ওই সিস্টেমের মধ্যে আপনি শুধু ক্লিক করবেন, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যায়। তো এখন আমাদের যে সারা বাংলাদেশের যারা রাজস্ব খাতে চাকরি করে বা মানে বিভিন্ন ইয়াতে আছে সকলেরই কিন্তু এই ইএফটির মাধ্যমে আপনার এই বেতনটা হচ্ছে। তো সেক্ষেত্রে প্রতি মাসে আমাদের যে বেতনটা এই আইবাস প্লাস প্লাসের মাধ্যমে আমরা পাই, সেক্ষেত্রে একটা সিস্টেম চালু করা আছে। এখন যদি আপনার এই ফিক্সেশন সিস্টেমটা বেসিক ভেঙে দেওয়া হয়, মনে করেন 50%, 60% বা আপনি যেটাই দেন, যদি ধাপে ধাপে বাস্তবায়ন করতে যান তাহলে আপনার ওই আইবাস সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আপনাকে প্রথম মনে করেন 50% দিলেন, তো প্রথম 50% যদি আপনি দেন তাহলে আপনার আইবাস সিস্টেমে ওই 50%-এর জন্য তৈরি করতে হবে। আবার কিছুদিন পরে আবার আপনি বাকি 50% দিবেন না, তখন কিন্তু আপনাকে ওই সফটওয়্যার চেঞ্জ করে আবার 100%-এ নিয়ে আসতে হবে। তার মানে আপনাকে এই 2 ধাপে দিলে 2 বার আপনাকে সফটওয়্যারটা চেঞ্জ করতে হবে এবং এই সফটওয়্যারটা চেঞ্জ করতে গেলে এটা কিন্তু সারা বাংলাদেশের সকল সফটওয়্যারটা একবারে এটা চেঞ্জ করতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এবং আবার এক্ষেত্রে আরেকটা সমস্যা আপনার দেখা দেয়, সেটা হচ্ছে আপনার এই যে ফিক্সেশন, তখন আপনি এই মূল বেতনটা ফিক্সেশন একবারে করবেন নাকি ওই 50%-এর ফিক্সেশন করবেন?
নাকি 60%-এর ফিক্সেশন করবেন? তাহলে আপনাকে ফিক্সেশনও কিন্তু দুইবার করতে হচ্ছে। আপনি যখন একবার 50% করবেন বা 60% করবেন, নেক্সট ইয়ারে বা নেক্সট ধাপে কি আবার বাকিটা করতে হবে না? তাহলে সেক্ষেত্রে আপনি ফিক্সেশনটা কি দুইভাবে করবেন না একবারে করবেন? তাহলে জটিলতা কিন্তু দুইটা হয়ে গেল। একটা হচ্ছে সফটওয়্যার ভাঙতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে ফিক্সেশন আপনি কয়ভাবে করবেন, একভাবে নাকি দ্বিতীয় ভাবে, মানে ভাগে ভাগে। এরপরে যারা 1 জুলাই, আমাদের অসংখ্য কর্মকর্তা কর্মচারী আছে যারা বর্তমানে অবসরে আছে বা পিআরএল ছুটি ভোগরত অবস্থায় আছে, যেমন আজকেই কিন্তু তাদের লাকি ডে। লাকি ডে বলতে আজকে অনেকেই পিআরএল এর শেষ দিন হবে, অনেকেরই আজকেই শেষ দিন। যারা আজকে যাদের শেষ, তারা এই পে স্কেলের পূর্ণ সুবিধাটা পাবে এবং আগামীকালকে তার এই ছুটিটা শেষ, তার মানে আগামীকালকে তার ফাইনাল সেটেলমেন্ট। আপনি সরকারের থেকে সে যতটুকু পাবে সেটা তাকে একবারে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন আপনি আজকে ফিক্সেশন হলো, তার পূর্ণ ফিক্সেশন করবেন, নাকি আমি না হয় চাকরিতে আছি, আমাকে আপনি আজকে 50% দিলেন, 6 মাস পর 1 বছর পর আমাকে বাকি 50% দিলেন, কিন্তু আজকে যার শেষ পিআরএল শেষ মানে চাকরি থেকে চূড়ান্তভাবে বিদায়, তাহলে তাকে কি আপনি আজকে 50% দিবেন? তাহলে বাকি 50% কবে দিবেন? ওইটাই তো। তাহলে তার ক্ষেত্রে একটা জটিলতা হয়ে গেল না? তাহলে তাকে কি আপনি মানে তার ক্ষেত্রে কি আলাদা নিয়ম করবেন? তাহলে সিস্টেমগুলি কিন্তু সবই কিন্তু সফটওয়্যারে, তো এক্ষেত্রে কিন্তু ব্যাপক একটা মানে চেঞ্জিং আনতে হয়। তো যার কারণে আমরা এই 3টা সমস্যা সব সময় কিন্তু আমরা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, বারবার উপস্থাপন করেছি যে একবারে অন্তত মূল বেতনটা যদি একবারে দিতে যায় তাহলে এই সমস্যাটা থাকবে না, কারণ তখন পুরো জিনিসটা একবারই হয়ে যাচ্ছে, আর কোনো সফটওয়্যারও চেঞ্জের প্রয়োজন হয় না, বেসিক ভাঙারও প্রয়োজন হয় না। যারা এলপিআর এ আছে তাদের শেষ হয়ে যাবে, তারাও একবারে পেয়ে যাবে, তারা ভাতা পাচ্ছে না। এই হলো মূল জিনিসটা। আচ্ছা, বিভিন্ন সূত্র থেকে কিন্তু আমরা বেতন ভাতার কাটছাটের গুঞ্জনও কিন্তু শুনতে পাচ্ছি, এই বিষয়ে আপনার মতামত বা প্রতিক্রিয়া কি? আচ্ছা দেখেন, আমরা আগে সবসময় বলেছি যে 2015 সালে আমরা লাস্ট পে স্কেল পাইছি, তাহলে আজকে হলো 26 সাল, মানে 11 বছর। এর মধ্যে 2020-এ আমাদের একটা পে স্কেল পাওয়ার কথা, 5 বছর পর। 2020-এর পরে 2025-এ আরেকটা পে স্কেল আমাদের পাওয়ার কথা, 2টা পে স্কেল পাওয়ার কথা। ধরেন এখন 8,250 টাকা, সেই স্কেলটা আসছে কিন্তু 4,100 টাকা থেকে। সপ্তম পে স্কেলে 4,100 টাকা ছিল, সেটা অষ্টম পে স্কেলে 2015 সালে 8,200 টাকা হয়েছে, ডাবল করে। তাহলে আমরা যদি 2020 সালে একটা পে স্কেল পেতাম, তা 8,200 টাকা 250 টাকাকে যদি ডাবলও করতো, প্রতি বছরই কিন্তু এই নিম্ন গ্রেডে 130%, 40% মানে বৃদ্ধি করা হয়। তা সেক্ষেত্রে আমি ওটা বাদ দিলাম, যদি ডাবলও করা হয় তাহলে 8,250 টাকার স্কেলটা 20 সালে কত যেত? 16,500। আচ্ছা, এর চাইতে বাড়তেও পারতো। এরপরে 25 সালে যদি আমরা আরেকটা পে স্কেল পেতাম, তাহলেও যদি ওই টাকাটাকে ডাবল করা হতো 16,500, তাহলে এই 25 সালে এসে কত হইতো? প্রায় 33,000 টাকা হতো। তাই 33,000 টাকা হলে আমরা এই 130%, 25%, 35% যে বৃদ্ধি করবে সেইটাকে হিসাব করে আমরা 2টা পে স্কেলের সমন্বয়ে সর্বনিম্ন 35,000 টাকা চেয়েছি। কিন্তু জাতীয় পে কমিশন সেই স্কেলটাকে যাচাই বাছাই করে, পে কমিশন কিন্তু চুল ছেঁড়া বিশ্লেষণ করছে। এবারেই কিন্তু প্রথম পে কমিশনে যে কর্মচারী অঙ্গনের যত সংগঠন আছে সব সংগঠনকে ডেকে তাদের মতামত মানে মত বিনিময় সভা করে তারা কি চায় কি চায় না সেই জিনিসটা তারা কমিশন নিয়েছে। এরপরে অনলাইনে সাধারণ মানুষেরও মতামত, যেটা জরিপ, সেটা নিয়েছে। এরপরে আপনার যে পুলিশ বা ডিফেন্স আর্মিতে যারা আছে তাদের মতামত নিয়েছে, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদাভাবে মতামত নিয়েছে। প্রায় 200টা সংগঠন ওই পে কমিশনে মত বিনিময়ে সবাই অংশ নিয়েছে এবং তাদের মতামত নিয়েছে। তারপরে সর্বশেষ যারা একেবারে টপ অফ দ্য সার্ভিস, সচিব পর্যায়ে যারা, তাদের নিয়েও পে কমিশন মত বিনিময় সভা করে তারপরে কিন্তু এই স্কেলটাকে তারা চূড়ান্ত করেছে। তাই আমরা বলবো যে এটাকে চুল ছেঁড়া বিশ্লেষণ করেই কিন্তু তারা 20,000 টাকায় মত দিয়েছেন এবং সুপারিশ দিয়েছেন। মানে আমরা চেয়েছি 35,000 টাকা, সেখান থেকে 15,000 টাকা কাট করে দিয়ে আপনি 20,000 টাকায় নিয়ে আসছেন। আর আমরা সর্বোচ্চটা বলেছিলাম
1:4 অনুপাতে, মানে আমরা এখন যেটা বেতন পাচ্ছি 2015 সাল অনুযায়ী 1:10 অনুপাতে, মানে 1:9 পয়েন্ট, মানে একেবারেই 10-এর কাছাকাছি। তো আমরা সেটাকে কমিয়ে, বৈষম্য কমিয়ে নিয়ে আসার জন্য 1:4 অনুপাতে আমরা চেয়েছি যে সর্বোচ্চ যেটা, সেটা বলেছিলাম যে 1,40,000 আর নিচেরটা 35,000। তো আমাদেরটা আপনি কমালেন, 20,000-এ নিয়ে আসলেন, আর উপরে যেটা 1,35,000, মানে 1,40,000 বলেছি, সেটাকে আপনি আরও 20,000 বাড়াই 1,60,000 করলেন। মানে ভাত ওনারাই খাবে, আমরা খাবো না। এখানেও কিন্তু একটা বৈষম্য থেকে বৈষম্য কিন্তু তৈরিই করেছে। অথচ দেখেন বাজার কিন্তু সবার জন্য সমান, সমান। তাই না? যে গরিব তার জন্য বাজারে গেলে যে দাম, যে ধনী তার জন্য বাজারে গেলে দাম একই, Same. দামের কিন্তু কোনো পরিবর্তন নাই। আর এরকমও ব্যবস্থা নাই যে বড় লোকের জন্য একটা বাজার আর গরিবের কম বেতন যারা তাদের জন্য আর একটা বাজার আছে, এরকম নাই। সকলের জন্য সমান, একই বেতন দিয়া বাজারে যায়, কিন্তু দ্রব্যমূল্যের দাম সবার জন্য সমান, কিন্তু বেতন সবার জন্য সমান না। তাহলে সেক্ষেত্রে ওনারা আমাদের সেই 35কে কেটে 20,000-এ নিয়ে আসছে। এখন যদি বলেন যে আমরা দুইটা পে স্কেলের সমন্বয় 35 চেয়ে 20,000-এ নিয়ে আসছেন, এখন আবার যেটা গুঞ্জন শুনছি যে এখান থেকেও কাটছাট করতে পারে, তাহলে 20,000 থেকে যদি আপনি কাট করেন, তাহলে আপনি এর থেকেও কমে নিয়ে আসবেন, হয় 19 করবেন, না 18 করবেন, না 14 করবেন, নাহলে 15 করবেন, নাহলে দিয়ে নি না, আপনারাই নেন শুধু। তাহলে কর্মচারী যারা, বেশিরভাগই তো কর্মচারী, তাহলে তারা কি করে বাঁচবে? আপনি দেখেন প্রতিনিয়ত দ্রব্যমূল্য বেড়েই চলেছে, ঊর্ধ্বগতি প্রত্যেকটা মানুষ, এবং এটার সাফারটা কিন্তু সাধারণ মানুষকেও করতে হচ্ছে। তাদেরকেও তাদের সাধ্য অনুযায়ী প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু দাম বাড়ছে। তাই আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, অন্তত জাতীয় পে কমিশন যে সুপারিশটা করেছেন 20,000, সেখান থেকে যেন কাটছাট করা না হয়, প্রয়োজন এখান থেকে বৃদ্ধি করেন। উপরে 1,60,000 টাকা যেটা বলেছেন, সেটা দরকার 1,40,000-এ নিয়ে আসেন, 1,50,000-এ নিয়ে আসেন, সেখান থেকে কমান। নিচ থেকে যদি আপনি ওটা থেকে যদি আরও কমান, তাহলে থাকবে কি? তো আমরা এটা তো মানে বিচলিত হবই, কর্মচারীরা সেটা আসলে মেনে নেবে না, ভালোভাবে দেখবে না। হ্যাঁ, সর্বশেষ আমি আপনার কাছে জানতে চাইবো, গ্যাজেট আসলে কবে প্রকাশিত হতে পারে? যদি এই প্রকাশের ক্ষেত্রে 2 থেকে 3 মাস দেরি হয়, তাহলে আপনাদের ওপর কি ধরনের প্রভাব পড়বে? আচ্ছা, গেজেটটা হলো, আমি যেটা শুরুতেই একটা কথা বলেছিলাম যে গতকাল 30শে জুন, আচ্ছা, গতকাল 30শে জুন ছিল আপনার বাজেট অধিবেশন শেষ হলো, এবং এই বাজেট অধিবেশনে পুরো জুন মাসে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে সংসদে, যে বিষয়গুলির উপরে বাজেট আরোপ করা হয়েছে, সেগুলি 30শে জুনে একবারে সব বিল আকারে পাশ করা হয়। তো বিল পাশ না করে তো আর গেজেটের দিকে যাবে না। তাহলে আর সচিব পর্যায়ে যে একটা সুপারিশ কমিটি আছে, আমরা যতটুকু জানি হয়তো আগামী সপ্তাহে তাদের চূড়ান্ত একটা সভা হতে পারে, যে সভাতেই ওনারা আসলে একেবারেই চূড়ান্ত করবে যে নিচেরটা 20,000 হলো না 21,000 হলো না কমলো, উপরেরটা 1,60,000 হলো না কমলো না বাড়লো, এটা কিন্তু একবারে চূড়ান্ত পর্যায়ে করবে। তারপরে এর সাথে কিছু ভাতা আছে, যে ভাতাগুলি নিয়েও বিভিন্ন আলোচনা হয়, আমরা সেই ভাতাগুলি কীরকম হবে ওগুলোর সম্পর্কে আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি যে ভাতাও কাটছাট হবে, এটা সেটা হবে। কিন্তু আমরা আমাদের ভাতা নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, কারণ আমরা চাই বেসিকটা যদি ঠিক থাকে, মূল জিনিসটা যদি ঠিক থাকে, ভাতাগুলি অটোমেটিক্যালি চলে আসবে। তারপরও আমরা কিন্তু এই যে বিশেষ করে শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, তারপরে টিফিন ভাতা, যাতায়াত ভাতা, যে ভাতাগুলি বিশেষ করে উল্লেখযোগ্য, এগুলি আমরা বলবো সময়ের সাথে তাল মিলিয়ে সে ভাতাগুলি আপনারা নির্ধারণ করুন। আধুনিক যুগে আমাকে টিফিন দিবেন, আমি কয় টাকা হলে একটা টিফিন খেতে পারি সেটা আপনারা যাচাই করুন। নর্মালি একটা টিফিন যদি খায়, আজকালকার মানুষ নর্মালি একটা যদি টিফিন সে একবারে তৃপ্তি সহকারে খায়, মোটামুটি তাও 50 থেকে 60 টাকার নিচে কোনো টিফিন নেই, আরও বেশি লাগতে পারে। আমি একবারে মানে দিনমজুরের হিসাবটাই করলাম, হ্যাঁ, তাও 50 থেকে 60 টাকা লাগে। ওদিকে দেখেন অপরদিকে ব্যাংক সেক্টরে তারা পার ডে 400 টাকা দেয় তাদের এই টিফিন খাবার বা লাঞ্চ ব্যাপারের জন্য। তাহলে আমাদের কি লাঞ্চ করতে হয় না? ঠিক আছে, তাদেরকে তারা যদি একটু সময় বেশি থাকে বা ই করে, আমাদেরকে কমাইয়ে দেন। তাদের বেশি প্রয়োজন হলে আমাদের তো কম প্রয়োজন, তাই না? আবার চিকিৎসা ভাতা 1500 টাকা দেওয়া হচ্ছে, আমরা এটা বলছি সময় উপযোগী একটা ভাতা নির্ধারণ করেন। এখন একজন ডাক্তারের কাছে গেলেই 1500 টাকা
আপনার Visit নিয়ে নেয়। ভিজিট নিয়ে নেয়। এরপরে ওই যে আপনার আরেকটা আছে চিকিৎসা শিক্ষা ভাতা, এক সন্তানের জন্য 500 টাকা দেয়া হয়। অথচ একটা ছেলে মেয়ে যারা বর্তমানে কিন্ডার গার্ডেনে পড়ে, একটা প্রাইভেট স্কুলেই পড়ে, তাহলে সেখানে 1200-1400 টাকা নিচে বেতনই নেই। এখন বলবেন তাহলে সরকারি স্কুলে কেন পড়াই না? সরকারি স্কুল কয়টা আর ছাত্রছাত্রীর সংখ্যা কত সেটা দেখতে হবে না? তাহলে যাতায়াতেরও তো একটা সুবিধা সবাই তো থাকা আর দরকার। সরকারি স্কুলে পড়ার সুযোগ পায় না, বা সেই স্কুল হাতের নাগালে সেই স্কুলগুলোও নেই। আর প্রাইমারি স্কুলটা হয়তো অনেকগুলো আছে, কিন্তু মাধ্যমিক যে স্কুল সেইটা সরকারি আছে কয়টা আছে? তাহলে আমাদেরকে তো সবাইকে তো ওই প্রাইভেটেই পড়তে হবে, তাই না? তাহলে আমরা সবচাইতে সরকারের কাছে সব কিছুই বলি, যে আমি কোনো ফিগার উল্লেখ করতে চাই না। আমরা চাই বর্তমানে ছেলে মেয়েদেরকে পড়াতে গেলে তাদের কতটুকু খরচ লাগতে পারে সেটা দেন। আমি একজন চিকিৎসকের কাছে যাব, আমাকে শুরুতে গেলেই 8-10 হাজার টাকার টেস্ট দেয়। তা আমার ফ্যামিলিতে 4-5 জন সদস্য, সেই অনুযায়ী আপনি বিবেচনা করেন। তারপরে যারা অবসরে আছে, যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারী অবসরে যায়, সাধারণত অবসরে যাওয়ার পরেই তাদের অসুখ বিসুখগুলি বেশি থাকে বয়স বেশি হয়ে গেলে, তো তখন তারা কিভাবে করবে? আমরা সেক্ষেত্রেও একটা চাই, যারা অবসরে আছেন তাদের একটা বয়স আছে, সে বয়সের উপরে গিয়ে তাদের যেন, আমরা এটাও বলেছি যে যারা 65 বছরের ঊর্ধ্বে তাদের জন্য 15,000 টাকা চিকিৎসা ভাতার জন্য দেয়া হয়। এখন যে প্রশ্নটা করেছিলেন যে এই সব ভাতা এবং আমাদের মূল বেতন এগুলি কাটছাট না করে সময় উপযোগী একটা বেতন দিন, যাতে রাষ্ট্র এগিয়ে যায়, কর্মচারীরা ভালো থাকে। এবং গেজেট প্রকাশে যদি দেরি হয়, 2-3 মাস যদি সময়ও লাগে, আমরা মনে করি এইতে গেলাম যে আগামী সপ্তাহে সচিব কমিটির একটা মিটিং হবে বলছিলাম, ওই মিটিংয়ে ওনারা একটা চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে, সেই রিপোর্টটা প্রধানমন্ত্রীর কাছে যাবে। প্রধানমন্ত্রী যদি ওটার অনুমোদন দেয়, তারপরে হয়তো ওইটার ভেটিং বা আইনি কিছু প্রক্রিয়া আছে, এগুলি সম্পন্ন হলেই হয়তো গেজেট হবে। কিন্তু এই গেজেট প্রকাশে যদি একটু দেরিও হয়, তো আমরা জানি, কারণ আমি অতীতের পে স্কেল পাইছি, 3টা পে স্কেল পাইছি, তো আমরা দেরি হলে ওই 1 জুলাই থেকে কার্যকর হলে আমরা এটার বকেয়া সহ পাইছি। এবছরও আমরা সরকারের কাছে সেটাই বলবো যে দেরি হলেও আমরা যেন 1 জুলাই থেকে বকেয়া সহ পাই। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে আমাদের আসলে ওই মানে অতটাই নাই, তবে আমাদের দাবি হচ্ছে যাতে যত দ্রুত সম্ভব গেজেটটা প্রকাশ হলে জনগণের মনে, কার্যক্রমগুলো শেষ করা যায়। সাধারণ কর্মচারীদের মনে একটা স্বস্তি ফিরে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের এই লাইভটা যারা দেখছেন বা আমাদের এই ভিডিওগুলি দেখছেন, সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দর্শক, আমাদের আয়োজন এই পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।